মুহূর্তে বিরক্তি জমে উঠল ঈশানের চোখে। আহাদের হাবভাব, তার চালচল, সবকিছুতেই সে এক ধরনের দম বন্ধ করা মাফিয়া সুলভ উগ্রতা খুঁজে পেল। সে যেন মানুষ নয়, কোনো নির্মম শাসক। কিন্তু তবু মুখ খুলে আর কিচ্ছু বলল না। আহাত ছোচে কোণে হালকা অদ্ভুত এক হাসি ঝুলিয়ে আবারও দরজার কাছে ফিরল। মমতার নয়, ব্যঙ্গরও নয়, একটা ভয়ঙ্কর নিশ্চিহ্নতা যে কারুর অজান্তে শিরদাঁড়া কাঁপিয়ে দেয়। অতঃপর এক লম্বা পদক্ষেপে বেরিয়ে গেল বাসা থেকে। সন্ধ্যার নরম আলোটা পর্দার ফাঁক গলে ঘরে ঢুকছে। ঋচিতা চুপচাপ বসে আছে, দুহাত গালে রেখে, চোখ দুটো শূন্য, স্থির, অথচ মনে হচ্ছে ভেতরে একটা ঝড় বইছে। 3 ঘন্টা আগে জ্ঞান ফিরেছে তার, কিন্তু আজকের ঘটনাগুলো এখনো তার কাছে দুঃস্বপ্নের মতো। বুকের ভেতর ধরফর করছে, হাতের তালু ঘেমে যাচ্ছে, ভিজে আছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না আর যা কিছু ঘটেছে তার সবটা সত্যি। ঠিক তখনই পাশে এসে বসে পড়ল ঈশানী, চোখে মুখে চিন্তার ছাপ, গলায় বিরক্তির আভা। হৃদি, সত্যি করে বলতো, এই আহাদ রাজা মীরের সাথে তোর কি সম্পর্ক? হৃদিতা আটকে উঠল। ঈশানী আজব, ওর সাথে আবার আমার কিসের সম্পর্ক হবে? তুমি কখনো কিছু শুনেছো? নিঃশ্বাস ফেলে তাকালো তার দিকে। শুনেছি কিনা সেটা বাদ দে। ওই দিনও তোকে খুঁজতে এসেছিল, আমি বলতে ভুলে গেছি। এখন বল, যদি তুই কিছু না করিস তাহলে তোকে খুঁজবে কেন? এসব রাজনীতি লোকজন মোটেও ভালো না রীতি, খুব সাবধান, দূরে থাকিস এসবের থেকে। আর আমাদের আব্বু যদি এসব শোনে, তুই জানিস তো উনি রাজনীতি কতটা ঘৃণা করেন। তোর কি হবে তখন? হৃদিতা নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করলো। বুবু, তুমি ভুল বুঝছো, আমি কিছুই করিনি। ঈশানী আবার কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঘরে ঢুকলো সুমন, ঈশানীর স্বামী। পেশা একজন ভ্যাট অফিসার, দিনের ক্লান্তি মুখে নিয়ে এসেছেন, কিন্তু চোখে মুখে খুনসুটির হাসে। কি ছোট গিন্নি? বলেই মজা করে তাকালো রিচির দিকে। শুনলাম আজকেও নাকি তুমি অজ্ঞান হয়ে গেছো, তা কার কোলে গিয়ে ঢলে পড়লে শুনি? সুমন আসলে কিছুই জানে না, শুধু মস্করা ছড়ে কথা বলল ঈশানী, কিন্তু খেপে উঠল। ভালোই হয়েছে, ওর সাথে এমনই হওয়া উচিত। কথা শেষ করে দরজায় ধাক্কা মেরে গটগট করে বেরিয়ে গেল সুমন। এক পাশে এসে দাঁড়ালো, তারপর ফিসফিস করে বলল, তোমার বুবুর তো মনে হচ্ছে টেম্পারেচার 102-এর ওপরে উঠে গেছে। আসল ঘটনা কি? হ্যাঁ, ঋতিতা ঠোঁট উঁচু করে বলল। আমি কি জানি? সুমন আর চাপ দিল না, হালকা এসে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর আবার নীরব হয়ে গেল। এমন সময় হঠাৎই হৃদিতার ফোনটা টুন করে বাজলো। হৃদিতা বুক ধরফর করে উঠল, কাপা হাতে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠল একটাই লাইন, এরপর ঠিক মতো না খেলে থাপড়াইয়া চেহারা নকশা পাল্টাইয়া দিব। বার্তাটা পড়তে না পড়তে গা শিউরে উঠল, হাত থেকে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। ঠোঁট শুকিয়ে এলো, বুক থুকপুক করছে। এ যেন সেই কণ্ঠের প্রতিধ্বনি, আহাদ রাজা মেয়ের। হৃদির হাত কাঁপছে থরথর করে, মনে হচ্ছে আবারও অজ্ঞান হয়ে যাবে ও। কিন্তু না, সে নিজেকে সামলে নিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে ডেকে উঠল, বুবু, আমার খিদে পেয়েছে, কি খাবো? সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, গাঢ় নীল আকাশের আলোর রং ধীরে ধীরে সোনালি হয়ে আসছে। এমন সময় যেন ঝড়ের বেগে রুমের ভেতরে ঢুকলেন আশফাক মেয়ের। চোখ দুটো লাল, মুখে বিরক্তির ছাপ। প্রথমে চারপাশে একবার চোখ বুলালেন। বিছানার উপর ছড়ানো আহাদের পোশাক, আলমারির দরজা আধ খোলা, তবে আহাদকে দেখতে পেলেন না কোথাও। তিনি দুবার ডাক দিলেন, আহাদ, আহাদ। তখন ওয়াশরুমের দরজাটা অল্প ফাঁক হলো। ভেতর থেকে ভিজে হাত উঁচু করে জবাব দিল আহাদ রাজা। চাচু এখানে? আশফাক মীরের দৃষ্টি ঘুরে গেল সেদিকে। শিকুচকে বললেন, এখনো শাওয়ার নিচ্ছিস? ফার্স্টটাই জরুরি কথা আছে। ভেতর থেকে দুষ্টু ভঙ্গিতে 2 আঙুল তুলে ইশারা করলো আহাদ রাজা। জাস্ট 2 মিনিট। আশফাক মীর হালকা বিরক্ত হলো আহাদের গাছাড়া ভাব দেখে। গম্ভীর মুখে সোফায় বসলেন, ডান পা অনবরত নাড়ছিলেন, কপালে শিরা চওড়া হয়ে উঠেছিল।
2 মিনিট শেষে ওয়াশরুমের দরজা খুলে ঠেলে বেরিয়ে এলো আহাজ রাজা। কোমরে সাদা তোয়ালে চড়ানো, ভেজা চুল থেকে শরীর বেয়ে চপচপ করে পানি গড়িয়ে পড়ছে। এক হাতে আরেকটা তোয়ালি দিয়ে মাথা মুছতে মুছতে এসে দাঁড়ালো চাচার সামনে। শরীরটা উজ্জ্বল আলো চকচক করছে, মুখে নির্লিপ্ত ভাব। বলো কি এত এমার্জেন্সি? খবর শুনেছিস? শামীম পোদ্দার তোর সাথে টেক্কা নিচ্ছে। যে কথা দিয়েছিল এখন মরে গিয়েছে। আহাদের মুখ শক্ত হয়ে গেল, গাঢ় বাদামি চোখ লাল হয়ে উঠল মুহূর্তে। সে দাঁত কিরমির করে তাকালো চাচার দিকে। এই কথা আমায় বলছো কেন? কথার বরখেলাপি করলে কি করতে হবে সেটা কি তোমাকে নতুন করে ট্রেনিং দিতে হবে? আশফাক মীর উঠে দাঁড়িয়ে জবাব দিলেন। পুরো কথা তো শুনিস নাই এখনো। আহাদ কটমট করে তাকালো। আর কি শুনবো? লোক পাঠিয়ে তুলে এনেছি পোদ্দারকে, ডেমো ঘরে আসে। এখন শুধু তোর ডেমো দেখানো বাকি। এবার আহাদের ঠোঁটে একটা বাঁকা মুচকি হাসি খেলে গেল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে লাগলো। চোখে এক অদ্ভুত ছেলে। তুমি যাও, ট্রেলার দেখাও, আমি আসতেছি। আশফাক মীর মাথা নেড়ে ভারী পদক্ষেপে বেরিয়ে গেলেন। প্রধান দরজা পেরোতেই সামনে থেকে আসতে থাকা একটা মেয়ের সাথে প্রায় ধাক্কা খেয়ে গেল। তবে মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে নিজেকে বাঁচালেন মেয়েটা। একেবারে অচেনা দেখতে, ভীষণ মিষ্টি, বয়স 19-20-এর বেশি হবে না। মেরুন রঙের চুড়িদার পরা, মুখ ভরা একরাশ মাধুর্য, তবে আচমকা তাকে দেখে ভরকে থেমে গেল। কাঁধের ভ্যাগটা শক্ত করে চেপে ধরল দুহাতে। আশফাক মীর কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, এই মেয়ে কে তুমি? বাসার ভেতর ঢুকলে কি করে? মেয়েটা হকচকিয়ে গেল। নার্ভাস হয়ে নরম কণ্ঠে উত্তর দিল, জি আমি হৃদিতা, আহিয়ার ফ্রেন্ড। আশফাক মীর এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালেন, একটু পরখ করে নিলেন চোখ বুলিয়ে, অতঃপর সুকুচকে গম্ভীর সুরে বলেন, আগে তো দেখিনি কখনো। আরশাম, যাই হোক তুমি যেতে পারো। বলেই তিনি সোজা নিজের গন্তব্যের দিকে হাঁটলেন। হৃদিতা পেছনে তাকে অবাক হয়ে ফিসফিস করল। কি অদ্ভুত আচরণ। তারপর মাথা নেড়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। দরজা পেরিয়ে বুক ধরফর করতে করতে সিঁড়ির দিকে পা বাড়ালো। প্রতিটি কদমে ভয় কাজ করছিল, যদি আবারও কারোর সামনে পড়ে যায় আর সওয়াল জবাব শুরু হয়। ঠিক তখনই তার ভয়টা সত্য হলো। পেছন থেকে একটা গম্ভীর নারী কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে কে তুমি? এদিকে এসো। হৃদির বুক কেঁপে উঠল, চোখ পিটপিট করে ধীরে ধীরে ঘুরে তাকালো। ড্রয়িং রুমের রাজকীয় কুশন ঢাকা কিং সাইজের চেয়ারে বসে আছে মধ্যবয়স্ক এক নারী। চোখে ভারী ফ্রেমের চশমা, পরিপাটি শাড়ি, মুখে কঠোরতার ছাপ। হৃদিতা ভয় ভয় এগিয়ে গেল, বুঝতে পারলো এটা আহিয়ার মা। মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম। তিনি ঠান্ডা গলায় জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? জি হৃদিতা রায়ান। তুমি আহিয়ার বন্ধু? জি। বাসা কোথায়? মিরপুর 11। এখানের স্থায়ী? জি না, দেশের বাড়ি বরিশালের ভোলা জেলায়। এখানে বোনের বাসায় থেকে পড়াশোনা করি। পরিবারের সবাই কি গ্রামেই থাকে? জি। বাবা কি করেন? ভাই বোন কজন? আব্বু একজন শিক্ষক, আম্মু গৃহিণী। আমরা 4 ভাই বোন। ভাই সবার বড়, নাম ইব্রাহিম, তারপর বোন ঈশানী, এরপর আমি নিজে, আর ছোট্ট একটা বোন আছে রাইসা। হৃদিতা হালকা কেঁপে উঠছে, এক নিঃশ্বাসে সব বলে দিল। আফরোজা শেখ গম্ভীর দৃষ্টিতে হৃদিতার দিকে তাকালেন। কিছুক্ষণ ফিকুচকে থেকে নির্লিপ্ত সুরে বললেন, ঠিক আছে তুমি যাও, আহিয়া উপরে নিজের ঘরে আছে। হৃদিতার মাথা নাড়িয়ে দ্রুত সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল। বুক থেকে চাপা ভয়টা যেন একটু হলেও সরে গেল। পেছনে বসে আফরোজা শেখ গভীর দৃষ্টিতে মেয়েটার চলে যাওয়া দেখতে লাগলেন। চোখ শক্ত করে কিছু একটা ভাবলেন মনে মনে। তারপর আঙুলের ডগা দিয়ে চশমার ফ্রেমটা ঠিক করে আবারও হাতে ধরা ফাইলটার দিকে মন দিলেন। হৃদিতার মনে হঠাৎ করে আহিয়ার উপর অভিমান জেগে উঠেছিল। ক্ষিপ্ত ভঙ্গিতে কাঠের দরজাটা ঠেলে ভিতরে ঢুকতে মুখ থেকে বের হয়ে এলো, আহিয়ার বাচ্চা। কথাটা শেষ করার আগে পাথরের মূর্তির মতো জমে দাঁড়িয়ে গেল দরজার সামনে। চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস যেন আটকে গেল বুকের ভেতর। তার থেকে মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে আহাজ রাজা মেয়ের, অর্ধনগ্ন অবস্থায়, কেবলমাত্র একখানা কালো ট্রাউজার পরে। ঘরে মৃদু আলো চকচক করছে তার কাঁধ, বুক আর অ্যাবস।
শক্তপোক্ত শরীরটা যেন জীবন্ত ভাস্কর্যের মতো দাঁড়িয়ে আছে সামনে। হৃদিতার গলা শুকিয়ে এলো, নিজের হজান্তে ঘাড়ে একটু কাত হয়ে গেল, উষ্ণচরা ফাঁক হয়ে দৃষ্টি আটকে গেল আহাদের শরীরে। সে যেন চোখ ফেরাতেই পারছিল না। আহাদ ধীর পায়ে 2 কদম এগিয়ে এলো তার দিকে। রিধির নিঃশ্বাস হালকা কেঁপে উঠল। আহাদ ঝুঁকে তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আহিয়ার তো বাচ্চা নাই, তবে আপনি চাইলে আমরা একটা ছোটখাটো ক্রিকেট টিম বানাতেই পারি মিস জানো। রীতি তার দৃষ্টি এখন আটকে আছে তার শরীরের দিকে। অবচেতন ভাবে তর্জনী আঙুল বাড়িয়ে 2বার স্পর্শ করলো আহাদের চকচকে বুকে। মনে হলো যেন ছুঁয়ে নিশ্চিত হতে চাইছে এটা বাস্তব নাকি কল্পনা। আজ কিছু না বলে শুধু অদ্ভুত তৃষ্ণার ভরা চোখে তাকিয়ে রইল। হঠাৎ রিধিতা চমকে উঠল, তীব্র চিৎকার দিয়ে পেছনে সরে গেল। তার পিঠ গিয়ে ঠেকলো দরজার কাঠের দরজায়। চোখ বড় বড় করে তাকে ভাঙা গলায় বলল, আপনি এখানে? আপনি আহিয়ার রুমে কি করছেন? আজ শান্তভাবে বাম হাতের উঁচু পিঠ তার নাকটা খসে নিল। অতঃপর বিছানা থেকে সাথে চলে গায়ে জড়িয়ে নিতে নিতে উত্তর দিল, ফার্স্ট অফ অল এটা আহিয়ার রুম না, অ্যান্ড সেকেন্ডলি আমার বাড়িতে আমার রুমে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন আমি এখানে কি করছি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। রিধিতার চোখ আরো বিস্ময় বড় হলো। আপনার বাড়ি? আহাদ এবার 2 কদম এগিয়ে এসে সামান্য ঝোঁকে মুখোমুখি দৃষ্টি মেলালো, কঞ্চে রুক্ষ দৃঢ়তা। ইয়েস, ভালো করে তাকিয়ে দেখো জানো কোন দিক থেকে এটা আহিয়ার রুম মনে হয়। রিধিতা এখন ধীরে ধীরে চোখ বোলাতে লাগলো চারিপাশে। সত্যি তো রুমটার প্রতিটি কোণ যেন পুরুষালী রুচিতে সাজানো। বড় বড় 2টো অদ্ভুত পেন্টিং টাঙানো দেয়ালে। অন্য পাশে ঝুলছে 2টো গিটার, একটা বাসন্তী আর একটা কফি মেরুনের সংমিশ্রণ। দেয়ালের অন্য পাশে ঝোলানো কিছু বক্সিং গ্লাভস। কোণের স্ট্যান্ডে চলছে একাধিক ব্লেজার। আরেক কোণে ড্রেসিং রুমটা বড় পরিপাটি অথচ রুক্ষ। সেদিন এসবের কিছুই খেয়াল করে রিচিতা মনে মনে ফিসফিস করল, মানে গেটের সামনে যে মীর হাউস লেখা ছিল, তার মানে এটা আসলেই আহাদ রাজা মীরের বাড়ি। ইস, কি বুদ্ধু আমি! এখন কি বলবো, কিভাবে বের হব এখান থেকে? ঠিক তখনই আহাত হঠাৎ 2 আঙুলে তুড়ি বাজিয়ে ধ্যান ভাঙালো। কি হলো, কোথায় হারিয়ে গেলেন মিস জানো? রিধি লজ্জা আর ভয় গুছিয়ে গেল। কণ্ঠ খাঁচো মাচো অপরাধী ভঙ্গিতে বলল, আসলে আমি জানতাম না। আহিয়ার রুম ভেবে ভুল করে চলে এসেছি, আর আমি যাচ্ছি। সে দ্রুত ঘুরে দরজার দিকে পা বাড়াতে পেছন থেকে বজ্রকণ্ঠে ভেসে এলো আহাতের ডাক। স্টপ। পায়ের তলা কেঁপে উঠল রিধির। ধীরে ধীরে ঘুরে তাকালো আহাদের কড়া দৃষ্টি সরাসরি তীরের মতো বিদ্ধ হলো তার চোখে। আহাত 2 আঙুলে ইশারায় কাছে ঠেকলো। রিধি থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, অতঃপর কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে এলো। আহাদের সামনে এসে মাথা নিচু করে গুটি গুটি ছুটি হয়ে দাঁড়িয়ে রইল। আহাত গম্ভীর গলায় বলল, আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই, ভুল যখন করেছিস এর শাস্তিটাও দিয়ে যা জানো। রিধিতা ভয় তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ আহাত হুঙ্কার ছাড়ল, ওই চেয়ারের উপরে উঠে দাঁড়া। রিধিতা কাঁপা গলা অনুনয় করল। আমি সত্যিই জানতাম। আহাত ঠান্ডা স্বরে গর্জে উঠল, আমি দ্বিতীয়বার রিপিট করব না রিদি, ডু ইট। অবশেষে রিধিতা ধীরে ধীরে চেয়ারের উপর উঠে দাঁড়ালো। তার দৃষ্টি নামানো, ঠোঁট কাঁপছে তিত্তির করে। আহাত এবার স্বাভাবিক ভঙ্গিতে বলল, এবার কান ধর। রিধিতা বাধ্য মেয়ের মতো 2 হাত তুলে কান ধরল। আহাত এবার রিধিতার কাছাকাছি এসে গভীরভাবে পর্যবেক্ষণ করতে করতে বলল, যতক্ষণ না আমি রেডি হচ্ছি ততক্ষণ পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে থাকবি। কোনো চালাকি করার চেষ্টা করলে থাপড়াইয়া চেহারার নকশা পাল্টাইয়া দিব। আহাত ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় দাঁড়িয়ে নিজের শার্টের কলারটা ঠিক করতে লাগলো। চুলে হাত বুলিয়ে মাঝে মাঝে আর চোখে রিধির দিকে তাকিয়ে ছোট চেপে হেসে ফেলল। মেয়েটি লজ্জা মাখা মুখ দেখে বুকের ভেতর অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। ইচ্ছে করছিল এই মুখটার দিকে শুধু তাকিয়ে থাকতে। কয়েক মিনিট পর ঘড়ি হাতে বাঁধতে বাঁধতে বললাম, ওকে, টাইম আপ, এবার নামতে কথাটা শেষ হবার আগে রিধিতা 1 লাফে চেয়ার থেকে নেমে পড়লো। এবার আর 1 মুহূর্ত দেরি না করে দৌড় দিল দরজা থেকে। রিধিতার এমন কাণ্ডে আহাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মুখ হা হয়ে গেল বিস্ময়। সে বুঝতেই পারেনি রিধি এমন কাণ্ড
করে যাবে। এক মুহূর্ত পর হঠাৎই করে জোরে জোরে হেসে উঠল সে। মাথা নেড়ে পড়ল। এই মেয়েটা একদিন আমাকেই হার মানাবে নিশ্চিত। হাসতে হাসতে শার্টের শেষ বোতামটা লাগিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আহাদ রাজা মেয়ের। অবশেষে কয়েকটা রুম ঘুরে ঘুরে হাঁপাতে হাঁপাতে আহিয়ার রুমে এসে পৌঁছালো রিধিতা। বুকের ভেতর যেন থুকপুক শব্দটা গোটা করিডোরেই শোনা যাচ্ছে। ভেতরে ঢুকতে আহিয়া তড়িঘড়ি করে এগিয়ে এলো, চোখে বিস্ময়, কণ্ঠে দুশ্চিন্তা। কিরে, তুই ঠিক আছিস? এমন হাঁপাচ্ছিস কেন? রিধিতা হাত উঁচু করে হাঁ করে শ্বাস নিতে নিতে বলল, বলতেছি আগে পানি দে দোস্ত। আহিয়া তাড়াতাড়ি টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস ঠান্ডা পানি ঢেলে এগিয়ে দিল। রিধি শ্বাস রুদ্ধ করে এক নিঃশ্বাসে পুরোটাই খেয়ে নিল। একাধিকবার গভীর নিঃশ্বাস টেনে ধীরে ধীরে স্বাভাবিক হলো। গ্লাসটা টেবিলে রাখতে হঠাৎ রিধিতা ঝাটকা মেরে আহিয়ার দিকে তাকালো। তোদের বাড়ির সবাই এমন অদ্ভুত কেন? আহিয়া ফিকুচকে অবাক হলো। কেন, কি হয়েছে? বাসায় ঢুকেই প্রথমে এক অচেনা লোকের সাথে দেখা হলো। এমন অদ্ভুত আচরণ করলো যে মনে হলো আমি যেন চোর বদমাস। তারপর তোর মা আমাকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। এক মুহূর্তের জন্য সত্যি মনে হলো আমি যেন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, আর তোর মা কোর্টে বসা অ্যাডভোকেট হয়ে আমাকে জেরা করছে। কি? আহিয়া ফিসফিস করে হেসে বলল। ঠিকই মনে হয়েছে তো। রিধিতা হতভম্ব হয়ে তাকালো। হ্যাঁ, আমার আম্মু একজন অ্যাডভোকেট আফরোজা শেখ, দেশের নামকরা ক্রিমিনাল লয়ার। রিধিতা চমকে উঠল, মুখ হা হয়ে গেল। আরে বাপরে, আর কি কি বাকি আছে বল? তোর বাবা স্বরাষ্ট্রমন্ত্রী, তোর ভাই আহাদ রাজা মীর, আর কিছু বাকি আছে নাকি আহি? এভাবে কেন বলছিস? আর কিভাবে বলবো? তুই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, অথচ এই কয় মাসে আমরা একটু আজ করতে পারলাম না। আহিয়ার নিচু গলায় বলল, কারণ সবাই বাবার ভাইয়ের ভয়ে দূরে সরে যায় আমার থেকে। ভয়ে কেউ আমার সাথে মিশতে চায় না, তাই তোদের কখনো বলিনি। ভয় ছিল যদি তোরাও দূরে সরে যাস। রিধিতা একটু থমকে গেল। তার ছোচে মৃদু হাসি ফুটল। সে আহিয়ার দুহাত শক্ত করে চেপে ধরল। আহি, পাগল তুই? কে কি বললো? তোর পরিবার কেমন, আমার পরিবার কেমন, তাতে আমাদের কি যায় আসে? আমরা ফ্রেন্ড হয়েছি মানে এই বন্ধুত্ব থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। কথাটা শুনে আহিয়ার চোখে পানি টলমল করে উঠল। আবেগে সে রিদিতাকে জড়িয়ে ধরল। রিদিতাও আলতোভাবে ওকে সান্ত্বনা দিল। এই প্রথমবার তাদের বন্ধুত্বের ভেতরে থাকা উচ্চবিত্ত মধ্যবিত্ত দেয়ালটা ভেঙে গেল। মুহূর্তেই যেন সেই বরফ গলতে শুরু করলো। নিজের সামলে নিয়ে তারা বসলো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আহিয়া বলল, আচ্ছা, তুই ভাইয়াকে কিভাবে চিনলি? প্রশ্ন শুনে রিদিতা কাচুমুচু করে কণ্ঠ নামিয়ে বলল, সেদিন তোর ভাইয়ের রুমে আমরা গ্রুপ স্টাডি করছিলাম না, আমি তো জানতাম না। আমি ভুলে তোর রুম ভেবে ঢুকে পড়েছিলাম। সিরিয়াসলি, ভাই কিছু বলে নাই তোকে? রিদি ঠোঁট কামড়ে দাঁত বের করে হেসে ফেলল। হ্যাঁ, কি বলবে? তোর ভাইয়ের কি সেই সাহস আছে রিদিতা রায়ানকে কিছু বলার? আহিয়া হালকা থেমে গেল, কিছু একটা ভেবে চুপ হয়ে গেল। রিদিতা হাত নেড়ে তার চিন্তা ভাবনা ভাঙল। আচ্ছা বাদ দে সব, আগে নোটস গুলো দে, সন্ধ্যার আগে আবার বাসায় ফিরতে হবে। আহিয়া বই খাতা ঘাটতে লাগলো। এক হাতে কাগজপত্র বের করতে করতে বলল, তুই এই 2 দিন ভার্সিটিতে যাসনি কেন? আমি তো মেসেজ দিয়েছিলাম, রিপ্লাই করলি না, কাহিনী কি? রিদিতা দৃষ্টি সরিয়ে নিল, ঠোঁট চেপে আস্তে করে বলল, কাহিনী কিছু না, শরীর ভালো ছিল না। কিন্তু সত্যিটা বলো না, কিভাবে বলবো যে আহাদ রাজার ভয়েই আমি টানা 2 দিন ঘর থেকে বের হইনি, অথচ আজ আবার তার সামনে এসে পড়তে হলো, তাও আবার আহাদের বেডরুম। মাথা ঝাঁকিয়ে সব চিন্তা ঝেড়ে ফেলল রিদিতা। সে বিছানায় নোটসগুলো ছড়িয়ে মনোযোগ দিয়ে দেখতে শুরু করলো। আহিয়া বলল, আমি কফি আনতে যাচ্ছি, তুই থাক। আহিয়া বেরিয়েছেতে রিদিতার চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগের দৃশ্য। আহাদের অর্ধনগ্ন শরীরে চকচকে বজি, গাঢ় বাদামি চোখের গভীর দৃষ্টি ভাবতে তার গালচোরা হঠাৎই লালচে বর্ণ ধারণ করল। বুক ধরফর করছে। ইস, রিদি কখনো কল্পনাও করেনি তার ক্রাশকে এত কাছ থেকে এভাবে দেখতে পাবে। কলমটা ফেলে দিয়ে 2 হাত দিয়ে নিজের মুখটা ঠিকই ফেলল সে। লজ্জা আর ভয় আবেগে তার বুকের ভেতর এক অজানা ঢেউ
খেলে গেল। গ্যারেজের পেছনে তৈরি সেই ছোট্ট 2 কামরার ঘরটায় আসলে ডেমো ঘর। মীর বংশের কাছে এটা এক অদ্ভুত ভয়ঙ্কর জায়গা। এখানে কখনো রাজনৈতিক আলাপ হয়, কখনো কারো সাথে বনিবনা না হলে তাকে ডেকে এনে দেখানো হয় আহাদ রাজা মীরের যেমন। আজ সেই ঘরের মাঝখানে পুরনো লোহার চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে শামীম পোদ্দার, পুরান ঢাকার নামকরা দালাল। কারওয়ান বাজারে ফুটপাত থেকে শুরু করে পাইকারি সবজির আড়ত পর্যন্ত তার প্রভাব বিস্তার। কিন্তু সমস্যা হলো সেই কথা দিয়েও কথা রাখেনি। আহাদের সাথে ডিল হয়েছিল সাধারণ ব্যবসায়ীদের উপর, সে আর জোর খাটাবে না। কিন্তু সুযোগ পেয়ে আবারও পুরনো খেলায় ফিরে গেছে। আজ তার সেই ভুলেরই মাসুল দিতে হবে। আহাদ রাজা মীর ধীরে পায়ে এগিয়ে গেল। কালো শার্টের দুটো বোতাম খোলা, হাতার মোজর গোছানো, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। সে একটা চেয়ার টেনে আনলো তার উপর, এক পা তুলে ঝুঁকে এলো শামীম পোদ্দারের মুখের সামনে। কঞ্চে কর্কশ করছেন, তোর নাম শামীম পোদ্দার ঠিক আছে, কিন্তু আহাদ রাজার সাথে পোদ্দারি দেখানোটা তোর মোটেও ঠিক হয় নাই। শামীম পোদ্দারের ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে। সে তুতলাতে তুতলাতে বলল, ভাই এবারের মতো মাফ কইরা দেন, জিন্দেগিতে আর ভুল করুম না। করওয়ান বাজারে আজ থাইক্কা আমাগো ছায়াও দেখব না কেউ। আহাদের ঠোঁটে হালকা এক বাঁকা হাসি ফুটল। আহাদ রাজা মীরের কাছে ভুলের কোনো ক্ষমা নাই পোদ্দার। তবে তোর কপাল ভালো, আজ আমার মনটা অনেক ফুরফুরে। আমি আজকে মেলা খুশি, তাই তোকে ছোট্ট একটা ডেমো দিয়েই ছেড়ে দিব। এই কথা বলে আহাদ গম্ভীর কণ্ঠে ডাক দিল। শাওন, নাহিদ। পাশে দাঁড়িয়ে ছিল আশফাক, মীর, শাহিন, নাদিম আর শাওন। ডাক শুনে শাওন নাহিদ এগিয়ে এলো আহাদের হালকা ইশারাতে। তারা শামীম পোদ্দারের বাঁধন খুলে দিল। আহাদ পেছনে হেলান দিয়ে বসলো, চোখে রক্তবর্ণ শিয়ালের মতো ঝলসে উঠেছে। চল ওই টুলের উপর উঠে দাঁড়া। আদেশ শোনার সাথে সাথে শামীম পোদ্দার ধরপড় করে উঠে দাঁড়ালো। হঠাৎ গর্জন করে উঠল আহাদ, 202 বার কান ধরে উঠবস করবি, একটাও যেন কম না হয়। ভাই এতবার করলে আমি মইরাই যাবো ভাই। আহাদ চোখ বড় বড় করে হুঙ্কার ছাড়ল। শুরু কর, না হলে 200 থেকে বাড়াইয়া দিব। কুইক। ভয় কাঁপতে কাঁপতে শামীম পোদ্দার কান ধরে উঠবস করতে শুরু করলো। 1 2 3 ঘাম ঝরতে শুরু করলো কপাল থেকে। কিছুক্ষণের মধ্যে তার শ্বাসকষ্ট বেড়ে গেল। আহাদ চেয়ারে হেলান দিয়ে বসে হঠাৎ মুখ বাঁকি বলল, না, মজা পাচ্ছি না। একটা কাজ কর, তোর লুঙ্গিটা খুলে মাথায় তুলে শুরু কর। ঘরে থাকা সবাই মুখ টিপে হাসল। শাওন এগিয়ে এসে তার লুঙ্গি টানতে গেলেই শামীম 2 হাতে শক্ত করে ধরে চিৎকার দিয়ে উঠল, ভাই আমি লুঙ্গির নিচে জাঙ্গিয়া পড়ি নাই ভাই। ছ্যা, এটা কি করলি? ভাগ্যক্রমে যদি তোর লুঙ্গি দক্ষিণা হাওয়ায় উল্টাইয়া যায়, তাইলে তো তোর পক্ষী সোজা বাজারে নিলামে উঠবো। ঠিক। সবাই আবারও হেসে উঠল। শামীম কাঁদো কাঁদো গলায় বলল, ভাই পরের বার আর ভুল করবো না। আহাদ হাত নেড়ে বলল, ঠিক আছে, এখন কন্টিনিউ কর। তাছাড়া তোর পক্ষী নিলামে উঠলেও কেউ কিনতে চাইবে না। কথাটা শুনে হাসিতে ফেটে পড়ল শাহিন নাহিদরা। শামীম পোদ্দার আবারও কান ধরে উঠব শুরু করলো। এক সময় ক্লান্ত শরীর হয়ে পড়ল, তার পা কাঁপছে, শ্বাস ছোট হয়ে আসছে, বুক দিয়ে ঘাম ঝরছে নদীর মতন। অবশেষে 202 পার শেষ করে হুশ হারাতে হারাতে মেঝেতে পা ছড়িয়ে বসে পড়ল। আহাত ঠান্ডা চোখে তাকালো আশফাক মীরের দিকে। চাচু, ওই লুঙ্গি নিয়া কি জানো একটা গান আছে না? আশফাক মীর গম্ভীর মুখে উত্তর দিলেন, লুঙ্গি ড্যান্স। আহাত রাজা হাততালি দিয়ে উঠল। ইয়েস নাহিদ, মিউজিক চালা। এখন পোদ্দার দিবে লুঙ্গি ড্যান্স। নাহিদ স্পিকারে গান চালালো। ঢোল ঢাকের তালে তালে বাজতে লাগলো সেই বিখ্যাত সুর। আহাত পায়ের উপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে বসলো। শাহিন তার পাশে শাওন নাদিম সরে গিয়ে এক পাশে জায়গা করে দিল। শামীম পোদ্দার কাপা ক্লান্ত শরীর নিয়ে আবার দাঁড়ালো। 2 হাতে সাদা লুঙ্গি 2 কোনা ধরলো। অতঃপর সুরের তালে তালে লজ্জায় ক্লান্তিতে ভয়ে ভয়ে নাচতে শুরু করলো। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। সবার সাথে একসাথে হেসে উঠল সবাই। আজ রাজা মেয়ে ছোটে ঠান্ডা হাসি টেনে কবিতা আবৃত্তি করলো।
এই আহিদ রাজা যখন যাকেই দেয় সাজা, লুঙ্গি খুলে নাচতে নাচতে বলে, আহা কি মজা কি মজা। গাড়ির দেয়ালে ধ্বনিত হলো আহাদের সেই হাসে, সেই গানের আওয়াজ, আর শামীম পোদ্দারের চোখ থেকে গড়িয়ে পড়ল অপমানের অস্ত্র। সন্ধ্যার আলো তখন আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে। আকাশে কমলা নীল রঙের মিশ্রণে যেন অদ্ভুত রহস্যমতা ছড়িয়ে আছে। চারপাশে পাখির ডাক, দূরে মাগরিবের আজানের সুর ভেসে আসছে। সেই সময় তাড়াহুড়ো করে রিদিতা কাঁধের ব্যাগ ঝুলি থপথপ করে শব্দ করে সিঁড়ি বেয়ে নামছিল। তার হাতে ফোন, স্ক্রিনে ভেসে আসছে ঈশানীর নাম। রিদিতার মুখে ব্যস্ততা, চোখে অস্থিরতা, মনে মনে বলল, আজকে দেরি হলে নিশ্চিত আব্বুকে ফোন দিয়ে সব বলে দেবে। সে সিঁড়ির ধাপে পা রাখতে হঠাৎ সামনে থেকে আসা কারো সাথে মুখোমুখি সংঘর্ষ। ধপ করে ছিটকে পড়লো দূরে, মুখ থেকে চাপা একটা শব্দ বের হলো। কোনার সাথে কবজি লেগে কেটে গেছে, সামান্য রক্ত বেরিয়ে আসছে। হৃদিতার চোখ বন্ধ করলো, হাত দিয়ে কবজি চেপে ধরলো। একটু সামলে নিয়ে উপরের দিকে তাকাতেই চমকে উঠলো। যার সাথে সংঘর্ষ হয়েছিল সে মেঝেতে পড়ে আছে। লম্বা চওড়া গড় একজন পুরুষ, ধবধবে ফসের চুল ব্যাকব্রাশ করে সেট করা, মুখে ক্লিন শেপ, আকাশে নীল রঙের শার্ট পরা, একপাশে তার অফিসিয়াল কালো ব্যাগটা পড়ে আছে। রীতি চোখ পিটপিট করে অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখনই রান্নাঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন আহাদের ছোট চাচি হালিমা বেগম, চোখে ভয় মিশ্রিত বিস্ময়। আদনান বাবা, তুমি ঠিক আছো? রিদিতা পেছন থেকে দৌড়ে নেমে এসে রিদিতাকে হাত ধরে দাঁড় করালো। রিধি, তুই ঠিক আছিস তো? রিধি ব্যথা চাপা দিয়ে মাথা নেড়ে বলল, আমি ঠিক আছি, কিন্তু উনি? আহিয়া দ্রুত ছেলেটার দিকে এগিয়ে গেল। আদনান ভাই, আপনি ঠিক আছেন? আদনান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, হাত দিয়ে জামার ধুলো ঝালো, একবার কঠিন দৃষ্টিতে তাকালো আহিয়ার দিকে। তীক্ষ্ণ দৃষ্টি, ঠান্ডা কিন্তু ভীতিকর। আহিয়া অনায়াসে গুটিয়ে গেল। সে দৃষ্টি যেন অদৃশ্য চাপা কিছু লুকিয়ে তো আছে। আদনান হালিমা বেগমের দিকে তাকিয়ে সোজা স্বাভাবিক গলায় বলল, আমি ঠিক আছি চাচি আম্মা। এরপর রিদিতার দিকে একবার তাকে ব্যাগ হাতে তুলে গটগট করে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। মূর্তি অদৃশ্য হয়ে গেল তার উপস্থিতি। রিদিতা অবাক চোখে তাকিয়ে থাকলো তার চলে যাওয়ার পথের দিকে। সে কৌতূহলী সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম, উনি কে? হালিমা বেগম স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আদনান আহাদের বড় চাচা সালমান মীরের একমাত্র ছেলে। আহিয়া এবার যোগ করলো, আদনান ভাই একজন ডাক্তার। বড় আব্বু আর বড় আম্মু জার্মান থাকে, সেখানে ব্যবসা করে। আদনান ভাই সেখান থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। উনি সবার থেকে একেবারেই আলাদা। রাজনীতি একদম পছন্দ করে না, একেবারে বড় আব্বুর মতো। খুব নিয়মে চলে, শরীর নিয়ে প্রচণ্ড সচেতন। প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাও বলে না। দেখলি না কেমন গটগট করে চলে গেল? রিধি একবার সেদিকে তাকিয়ে হেসে উঠলো। আহিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, আমি এমনি এমনি বলেছিলাম যে তোদের বাসার সবাই অদ্ভুত, এক একজনের এক এক রকম আচরণ। আহিয়া আর কোনো জবাব দিল না। রিধি ঘুরে চলে যেতে নিলেই হালিমা বেগম ডেকে বললেন। রিদিতা দ্রুত মাথা নেড়ে বলল, আরে কই যাও? আমি নাস্তা রেডি করছি, অন্তত খেয়ে যাও। না আন্টি, আমার দেরি হয়ে যাবে। বুবু ফোন দিয়েছে, ভাইয়া বাসায় ফেরার আগে আমাকে যেতে হবে। এটা আবার কেমন কথা? তোমাকে ড্রাইভার দিয়ে পৌঁছে দেব। না না না, দরকার নেই, আমি যেতে পারবো। এরপর রিধি হালকা হাসি দিয়ে সবার থেকে বিদায় নিল। আহিয়ার হাত নেড়ে বলল, সাবধানে যাস, বাসায় পৌঁছে একটা নক দিস। রিদিতা হাত নেড়ে বেরিয়ে গেল বাইরে। হালিমা বেগম আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। আদিবা ড্রয়িং রুমে বসে আছে। আহিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো, আর উপরের তলা থেকে আদনানের তীক্ষ্ণ দৃষ্টি জোড়া নীরবে বিদ্ধ হলো নিচতলা ড্রয়িং রুমের। চোখে এক অদ্ভুত গম্ভীরতা, যেন ভেতরে লুকিয়ে আছে অজানা কোনো গল্প, অজানা রহস্য। মীর হাউসের বিশাল গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলো রিধিতা। রাস্তার বাতিগুলো এক এক করে জ্বলে উঠেছে আলো অন্ধকারের ফাঁকে। শহরটা যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। রিধি রাস্তার ধারে দাঁড়িয়ে চারিদিকে চোখ বুলালো। একটা রিক্সাও চোখে পড়ল না।
সে দীর্ঘশ্বাস ফেলে অনুরোধ শক্ত করে পেঁচালো, মাথা চুলো ভালোভাবে ঢেকে দিল। ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। বড় বড় পা ফেলে সামনে গলির দিকে হাঁটা শুরু করলো হৃদে। আশা ছিল সেখানে হয়তো রিক্সা পাওয়া যাবে। হঠাৎই পেছন থেকে কর্কশ শব্দে ব্রেক কষলো একটা গাড়ি। হৃদি চমকে উঠলো। একেবারে তার সামনে কালো রঙের গাড়ি থেমেছে। চোখ মুখ খেছে বন্ধ করে ফেললো সে। বুক দুকপুক করছে। আরেকটু হলেই তো 4 চাকার নিচে যেত। ঠিক তখনই ভেসে এলো এক অতি পরিচিত গম্ভীর কণ্ঠস্বর। মিস জানো? বা তড়াক করে চোখ মেলে তাকালো হৃদি। গাড়ির জানালা নামানো, ভেতর থেকে ঠান্ডা অথচ জ্বলন্ত চোখে তাকিয়ে আছে আজ রাজা মেয়ের। তার সেই দৃষ্টি যেন সরাসরি বিদ্ধ হয়ে ঢুকে গেল হৃদির চোখের গভীরে। অকারণে বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করলো হৃদে। এমন অদ্ভুত ব্যথা সে কখনো অনুভব করেনি। নিজেকে সামলে নিয়ে কড়া গলায় বলল, আর একটু হলেই তো আপনার গাড়ির নিচে ব্যাঙের মতো পিষে যেতাম আমি। চোখ কি পকেটে রেখে গাড়ি চালাচ্ছিলেন?